3, 2, 1, over. প্রিয় দর্শক, 26-এর নির্বাচনে আজকে আমরা সিলেট আজকে নিয়ে এই 3টা পর্ব আমরা সিলেট থেকেই করছি। সিলেট বাংলাদেশের পূর্ণভূমি, যেখান থেকে এই দেশের যারা রাজনীতিবিদ, পপুলার রাজনীতিবিদ, প্রত্যেকটা দল মোটামুটি সিলেট থেকে তাদের কর্মযজ্ঞ শুরু করে নির্বাচন কেন্দ্রিক। সিলেটে অনেকগুলো আসন এবং অনেকগুলো আসনে অনেক প্রার্থীরা ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছেন। প্রধান প্রধান রাজনৈতিক দল, পপুলার যারা, তারা বাড়ি বাড়ি যাচ্ছেন। আজকে আমরা আলোচনা করব তাদেরকে শুরুতেই পরিচয় করিয়ে দিই। আমার একদম ডান পাশে রয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, তিনি সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব সিলেট। আমার একদম বাম পাশে রয়েছেন রাসেলুল আলম, তিনি এনসিপি মনোনয়ন প্রত্যাশী, সিলেট 4 আসন থেকে। আমার ডান পাশে রয়েছেন লোকমান আহমদ, তিনি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, সিলেট 3। এবং বাম পাশে তাহসিনা রুশদি লুনা, তিনি বিএনপি মনোনীত প্রার্থী, সিলেট 2। আমার সামনে উপবিষ্ট এখানকার যারা ভোটার, যারা আগামী দিন তাদের এই নির্বাচনে, 26-এর নির্বাচনে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, তাদের কাছেও তাদের যা যা প্রশ্ন আছে এই এলাকা কেন্দ্রিক, এখানকার সংকট কেন্দ্রিক, এখানকার সম্ভাবনা কেন্দ্রিক এবং সামনের পরিকল্পনা কেন্দ্রিক, তারা তাদের কাছ থেকেও প্রশ্ন নেব। এবং আমার কিছু প্রশ্ন আছে, সেটা দিয়ে সেই প্রশ্নগুলো আমরা প্রার্থীদের কাছ থেকে শুনবো তাদের উত্তর। আমি শুরুতেই আসতে চাই, এই প্রথম আমরা কোনো আলোচনা করছি, আমরা যে যতগুলো এপিসোড করেছি তার প্রথম কোনো নারী প্রার্থী। ইতোমধ্যে আপনারা জানেন বিএনপি যে কয়জন নারী প্রার্থী তাদের নমিনেশন নিশ্চিত করেছে। 234 জনের মধ্যে 10 জন নারী প্রার্থী, তার মধ্যে একজন হচ্ছেন তাহসিনা রুশদি লুনা। এখানে একটা বিশেষ প্রেক্ষাপটও আমরা জানি। তো ওইটা নিয়ে আমি লুনা আপা, আপনার কাছে ওই ছোট্ট একটা প্রশ্ন, যদিও নির্বাচন কেন্দ্রিক, তারপরেও অনেক মানুষের এটা নিয়ে কোয়েরি, অনেকে এটা জিজ্ঞেস করেন আমাকে এবং জানতে চান যে, যদিও প্রসঙ্গটা একেবারেই নির্বাচন কেন্দ্রিক না, কিন্তু যদি ছোট্ট করে এই বিষয়টা নিয়ে একটু বলেন যে, জনাব ইলিয়াস আলী যখন গুম হন, তখন আপনি যখন গিয়েছিলেন শেখ হাসিনার সাথে, তখন তিনি প্রধানমন্ত্রী এবং ওনার ওখানে গেলেন, তখন আপনাকে তিনি সান্ত্বনা দিচ্ছিলেন এবং তার গতানুগতিক স্বভাব সুলভ, তিনি খুব মন খারাপ করে আপনাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন। অনেকেই মনে করেন যে সেই সময় তিনি এটা জানতেন। ব্যাপারটা কি আসলেই তাই? তিনি জেনে বুঝে আপনাদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছিলেন? ধন্যবাদ। যদিও এটা অনেক আগের কথা, প্রায় 13.5 বছর হয়ে গেছে। তো যখন আমার স্বামী গুম হয়েছিল 2012 সালের 17 এপ্রিল, বাংলাদেশে একটি আন্দোলন হয়েছিল এবং আমরা সবাই জানি যে সেরকম একটি আন্দোলন, আসলে ব্যাপক আকারের আন্দোলন বিএনপি সে সময়ই করেছিল। এবং আমাদের যে বিশ্বনাথ এলাকা, সেখানে 3 জন ভাই আমাদের মারা গিয়েছিল এবং হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল, সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। মোটামুটি গ্রামগুলা পুরুষ শূন্য হয়ে গেছিল, কেউ আসলে গ্রামে থাকতে পারে নাই, তাদের সন্তান, ছোট ছোট ছেলে মেয়েদেরকেও এলাকা ছাড়তে হয়েছিল। বাংলাদেশেও সেই আন্দোলনটা বেগবান হয়েছিল এবং আমাদের দলের মহাসচিব সহ অনেকেই তখন কারারুদ্ধ হয়েছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে। তা আন্দোলনের যে ব্যাপকতা, সেটা কে হয়তো বা আমার এখন মনে হয়, তখন আমি অবশ্য বুঝতে পারিনি, সেটাকে দমানোর জন্যেই বা সেটাকে একটু অন্যদিকে টার্ন করার জন্যেই আমি যে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, শেখ হাসিনার সঙ্গে, সেটা আসলে আমার সিদ্ধান্ত ছিল না। সরকারের পক্ষ থেকে কেউ কেউ কোন মাধ্যমে আমাকে বারবার এটা বলেছিল যে শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য। তো দেখা করলে তার একটা খোঁজ মিলবে, আপনাদের ধারণা ছিল? যা হোক, মানে তারা সেরকমই আমাকে বলেছিল আর কি। তো যেহেতু আমার স্বামী একজন দল করতো বা আমি দলের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম না তখন, তো আমি এটা নিয়ে কথা বলেছিলাম আমাদের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনার সঙ্গে। তো কথা বলার পরে উনি বললেন যে, তোমার স্বামী যদি ফেরত আসে তাহলে তুমি দেখা করো, এটা আর কি।
তো সেই প্রেক্ষিতেই দেখা করা। দেখা করার পরে উনি স্বভাবত আমরা দেখেছি যে উনি অনেক নাটক করেন। উনি স্বজন হারার কথা বলে উনি কান্না করেন। তো উনি আমাকে ধরে বা আমার বাচ্চাকে ধরে অনেক ওরকম একটু নাটক করেছিলেন, যেটা আসলে ওনার সঙ্গে কথা বলার সময় আসলে ওরকম আমি বলেছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইচ্ছা করলে এটার খোঁজ বের করতে পারবে যে উনি কোথায় আছে বা কি কোথায় বা কার দ্বারা এটা হয়েছে ঘটনা। তো উনি বলেছেন উনি চেষ্টা করবেন, এটা বলেছিলেন যে চেষ্টা করবেন আর বাচ্চাদেরকে তোমরা পড়াশোনা করো, আমরা চেষ্টা করছি দেখি কি করা যায়, এরকম একটা ব্যাপার। এবং যখন আমি গণভবন থেকে বের হই তখন আমাকে বলে দেওয়া হয়েছিল যে সাংবাদিকদের কাছে আপনারা এইভাবে এইভাবে বলবেন, এরকম। তো কি বলবেন বলে দেওয়া হয়েছে? বলেছিল যে উনি আশ্বস্ত করেছেন, উনি আপনাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন এবং এটা ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে বা একটা ফেরত পাওয়া যাবে, এরকম। এখন কি মনে হয় যে উনি আসলে এটা জানতেন সেই সময়? না, ডেফিনেটলি জানবেন। জানবেন না কেন? কারণ উনার নির্দেশেই তো জিনিসগুলা হয়েছে। বাংলাদেশের বাংলাদেশের যতগুলা গুম হয়েছে, ক্রস ফায়ারে নিহত হয়েছে সেই সময়ের জন্যে উনার ক্ষমতা ১৭ বছর ছিলেন। উনি ১৭ বছর ক্ষমতা, উনাদের প্ল্যান ছিল উনারা ২০৪০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তো সেই প্ল্যানের হিসাবে তারা মনে করেছিল যারা তাদের জন্য থ্রেট, সরকারের জন্য যারা থ্রেট, তাদেরকে তারা গুম করেছিল। সেই জন্য ইলিয়াস আলীকে গুম করেছিল। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমরা প্রসঙ্গে চলে এসে নির্বাচনের। এখন তার অবর্তমানে ইলিয়াস আলী তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন সেখানে। তার অবর্তমানে আপনি সম্ভবত সেই কারণেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি দল থেকে চাপিয়ে দেয়া? এবং একই সাথে প্রশ্ন হচ্ছে যে সেখানে অন্য কেউ কারো কথা শুনতাম যে সেখানে তারাও বিএনপি বড় দল, স্বাভাবিক সেখানে আরো মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এখন আপনাকে কাজ করতে কোনো বেগ পেতে হচ্ছে কিনা? না, প্রথমত যে বিষয়টি হলো যে আমাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে কিনা সেটি নয়। কারণ আমি নতুন মাঠে আসছি এমন নয়। আমার স্বামী যখন গুম হয়েছিল, পরবর্তীতে এই এলাকার মানুষ যে মানুষের সঙ্গে কাজ করার জন্যে আমাদের তৎকালীন তৎকালীন না, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি আমাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি ইলিয়াসের এলাকাটা দেখাশোনা করবা। তারপরে যখন আমি এলাকাতে আসছি, আমাদের যে বিএনপির নেতাকর্মী ছিল, অসংখ্য নেতাকর্মী, তাদেরও একটি প্রেশার ছিল যে আপনি আসেন, রাজনীতিতে থাকেন বা আমাদের কাছে থাকেন। কারণ সত্যিকার অর্থে তখন তো উনার অনুপস্থিতিতে এই এলাকায় মানুষের দেখভাল করা, দায়িত্ব নেওয়ার মতো সেরকম কেউ ছিল না দায়িত্বশীল। সে কারণে আমার এই রাজনীতিতে আসা। এবং আমি নতুন করে কোনো কিছু হঠাৎ করে এসে যে মনোনয়ন চেয়েছি অথবা আমাকে দেওয়া হয়েছে এরকম না। আমি ১৩ বছর ধরে এই এলাকার মানুষের সাথে কাজ করেছি। প্রত্যেকটা কর্মসূচি পালনে তাদেরকে নির্দেশনা দেওয়া, প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে যে মামলা হয়েছে নেতাকর্মীদের বিরুদ্ধে, সেই মামলাগুলোর দেখভাল করা। তারপরে যে অনেক সময় দুর্যোগময় সময় যেমন বন্যা, মহামারী যে সময়গুলোতে, সেই সময়গুলোকে আমি এলাকার মানুষের কাছে গিয়েছি। আমি সবসময় এলাকার মানুষের প্রত্যেকটা দলের যে প্রয়োজন, সেই প্রয়োজনে তাদের পাশে ছিলাম এবং তারাও আমাকে সমর্থন করেছে। আচ্ছা, আমরা জামাতের প্রতিনিধি আপনার কাছে আসি। যদি একটু বলেন যে আপনার যেই নির্বাচনী এলাকা সিলেট-৩, সেখানে সিলেটের প্রবেশ মুখ, সিলেটের দক্ষিণ সুরমা এই আসন অবস্থিত। এখানে বাস, ট্রাক, রেলওয়ে স্টেশন রয়েছে, যাত্রী এবং শ্রমিকদের নিরাপত্তার বিষয় রয়েছে। সিলেট কেন্দ্রিক যদি আপনার পরিকল্পনা বলেন, এবং আমি শুরুতেই জিজ্ঞেস করব যে আবারও যেমন একটা রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই নির্বাচনে অংশ নেয়া, আপনাদের আসলে অবস্থান কেমন ছিল এই ১৭ বছরের কথা যদি মনে করেন? আপনাদের কোনো নির্যাতনের মধ্য দিয়ে, কোনো অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১৭ বছর মূলত
যেভাবে আমাদের লুনা ম্যাডাম বলেছেন, বাংলাদেশ জামাতে ইসলামীর উপর পুরো আওয়ামী লীগের এই বিশিষ্ট সময়টাই নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে। আমাদের সম্মানিত আমিরে জামাত থেকে শুরু করে 5 জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। সে তো কেন্দ্রের আলোচনা, আমি বলছি যে স্থানীয়ভাবে আপনার কি স্থানীয়ভাবে আমাদের তো, আমি ব্যক্তিগতভাবে 18টা মামলার আসামি, 7 বার কারাগারে গিয়ে যেতে হয়েছে। সর্বশেষ বিশ্বনাথ একটি মামলায় একটি প্রোগ্রাম থেকে আমাকে ধরে নিয়েছে, 1 মাস 23 দিন কারাগারে থাকতে হয়েছে। এই সিলেটের যে কোনো জায়গায়, শুধু আমি না, আমার দলের এবং তৎকালীন যারা বিএনপি করতেন তাদের সবারই একই অবস্থা ছিল। এই নির্যাতনের মাধ্যমে মামলা, গাইবে মামলা, বাড়িতে থাকা খাওয়া সবার জন্য খুবই কঠিন ছিল এবং এই নির্যাতনটা অব্যাহত ছিল আমার কাছে। বলবেন যে আপনার নির্বাচনী এলাকার মধ্যে বাস ট্রাক স্ট্যান্ড রয়েছে, সেখানে চাঁদাবাজির এক ধরনের সিনারিও আমরা দেখেছি গত 17 বছর, এবং অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে। সেই জায়গাটা 5 আগস্টের পর হাত বদল হয়েছে বলে অভিযোগ, এবং সেখানে বিএনপির এবং জামাতের লোকজনের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। একটু বলবেন এই বিষয়ে? বাস স্ট্যান্ড যেটা, রেল স্টেশন যেটা, এটা মূলত সিলেট 1 আসনে পড়েছে। সিলেট দক্ষিণ সুরমার ভিতরে পড়েছে, ঠিক আছে, দক্ষিণ সুরমা এরিয়া, যেটা সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ড, যেটা নির্বাচনী 1 আসন। হাত বদলের যে বিষয়টা বলছে, আওয়ামী লীগ স্বাভাবিক 5 আগস্টের পর তারা বাংলাদেশের কোথাও কোনো দায়িত্বে থাকার সুযোগ নাই, তারা দেশ থেকে পলায়ন করেছে বা একটু গা ঢাকা দিয়েছে। তখন আমরা যারা পরিবহনের সাথে, ব্যবসার সাথে জড়িত, আমরা সেখানে দায়িত্ব নেওয়া লাগছে, আমাদেরকে কোনো না কোনোভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এরপর থেকে এই সেক্টরটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতেছি। এখন আর চাঁদাবাজি নাই? এখন আর চাঁদাবাজি আমাদের এখানে নাই, অথবা হাউজি খেলা, জুয়া খেলা যেটা টার্মিনালে ছিল, এটাও আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই বিষয় নিয়ে এনসিপির প্রতিনিধি আপনার প্রতিক্রিয়া শুনবো, একই সাথে আপনিও আর একটা আসন থেকে আপনি আপনার। জি, আপনারা সবাই জানেন আমি সিলেট 4 থেকে নির্বাচন করছি, এনসিপির সম্ভাব্য মতবার্তী। এবং সিলেট 4-এ সরকার পরিবর্তনের পরে হলিলুড শুরু হয়েছিল। পাথর খোলা, পাথর থেকে শুরু করে যেই ব্যবসাগুলো আছে, চোরাচালান থেকে শুরু করে, এবং খুবই দুঃখজনক সেটার হাত বদল হয়েছে। এবং সেটা প্রমিনিয়েন্ট কিছু ফিগার, কাদের হাতে বদল হয়েছে? রাজনৈতিক দলে যারা ইনভলভ ছিল সবাই ইনভলভ ছিল। বলতে অসুবিধা কি? সবাই ইনভলভ ছিল, আমি তো সবার নামে বলে দিলাম। বিএনপি এবং জামাতের সবাই, বিএনপি জামাত থেকে শুরু করে আরো যা যা ছিল সবগুলা। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে আপনারা জানেন আমি খুবই স্ট্রং একটা স্ট্যান্ড নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে আগামীতে আমাদেরকে পরিবেশ বাঁচাতে হবে। এবং আপনারা যেটা জানেন, হাত বদল হয়েছে আপনারা ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত হয়ে পরবর্তীতে এনসিপি, তো সেই জায়গায় আপনাদের কোনো ভোকাল ছিল না? আমাদের যারা ছিল, আপনারা জানেন আমরা ছোট দল, 8 মাসের একটা দল, এবং আমাদের যে স্ট্যান্ড ছিল, আমাদের স্ট্যান্ডটা অনেক ছোট ছিল। আমাদের পার্টিসিপেন্ট বলেন আর মানুষজন বলেন, ম্যান পাওয়ার ফলে অনেক কম। এবং আপনি জানেন আমি দেশের বাইরে ছিলাম, এবং দেশের বাইরে যেহেতু ছিলাম দলের স্বার্থেই, এবং যেহেতু আমাদের এখানে লোকালি কাউকে নিয়ে আসা যাচ্ছে না স্ট্রংলি, সেই জন্যই আমাকে দেশে ব্যাক করে আসা হচ্ছে বা হওয়া লেগেছে। সেই জন্য আমি দেশে ব্যাক করে এসেছি, যাতে করে আমরা এই যে গণ আন্দোলন, গণজাগরণ, সাধারণ জনগণের যে জাগরণটা আছে তাকে আমরা শক্তিমান করতে পারি এবং এর মাধ্যমে পরিবর্তন নিয়ে আসতে পারি। আপনি কি দেশে ফিরে আসছেন শুধুমাত্র নির্বাচনের জন্য? আমি দেশে আসার মুখ্য উদ্দেশ্যটা ছিল দেশের আন্দোলনকে জাগ্রত করা, এবং নির্বাচন এর ওয়ান পার্ট অফ ইট, বাট এটাই একমাত্র উদ্দেশ্য না। একমাত্র উদ্দেশ্য হচ্ছে গিয়ে জুলাইয়ের শক্তি যেটা ছিল, আন্দোলন, জনসাধারণের যে জাগরণটা হয়েছে, আপনারা জানেন 1000 থেকে 1500 মানুষের রক্ত জড়িত, তাদের যে রক্তের যে আমানতটা আমরা রক্ষা করার চেষ্টা করব, এবং যাতে করে এই স্পিরিটটা, আমি শুধু বলবো না জুলাই সময়, আমার শ্রদ্ধা আপু আছেন আমার সাথে, ইলিয়াস আলী সাহেব ছিলেন, এই যে অন্যায় অত্যাচারগুলো হয়েছে, এই সব অন্যায় অত্যাচারগুলো কোনোভাবেই যাতে কোনো শক্তি এটাকে অপব্যবহার না করতে পারে।
এবং অপব্যবহার না করে নিজের হাত বোতল করতে না পারে, এই ব্যাপারগুলোতেই না সক্রিয়ভাবে কাজ সেটা করার তো জন্যই আসা। ভবিষ্যতের কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষ যেই আন্দোলন করে, যেই রক্ত দিয়ে, যে জীবন দিয়ে একটা পরিবর্তনের কথা ভেবেছিল, ধরেন আপনার যে অভিযোগ যে আপনি বললেন যে বিএনপি জামাতের লোকজন তারা সেই আগের সেই কালচার আওয়ামী লীগ যা করতো তারাই তা করছে, তাই তো? আপনারা কি করলেন, আমরা এখনো চেষ্টা করছি, আমরা যে এখানে কিভাবে চেষ্টা করছেন? আমরা স্থানীয় জনমত তৈরি করছি, আমাদের অনলাইনে অনেক অ্যাক্টিভিজম আছে, আমরা লেখালেখি করছি। এজ পার্ট অফ দিস আজকে আমি আপনার সামনে বল্ডলি কথা বলছি এবং আমি আপনার সামনে সরাসরি বলছি উইথাউট কোনো ভয় ছাড়া। এবং এটা আমরা বলতেই থাকবো যতদিন না পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এবং জনগণের সুশাসন প্রতিষ্ঠা হয়। এবং পরিবর্তনটা আমার কাছে মনে হয় চলমান, কারণ আজকে আমরা যে ওপেনলি কথা বলছি, সরাসরি আমাদের নিজেদের মনের ভাব প্রকাশ করতে পারছি, এটাই আমাদের নতুন রাজনীতি। এটাকে কন্টিনিউ করতে পারলে আগামী কিছুদিন, কয়েক বছর অবশ্যই একটা পরিবর্তন আসবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। জনাব সিরাজুল ইসলাম, যদি একটু এই বিষয় নিয়ে বলেন। আপনাদের সিলেট কেন্দ্রিক অনেক রকমের সংকট, যেহেতু এক একজন এক এক আসন থেকে নির্বাচন করছে, কথা বলছিলেন, সিলেটের সংকটটা নিয়ে যদি একটু বলেন। সম্মানিত পরিচালকের জি, ধন্যবাদ। জি, একটু কাছে নিন। আমি বলতে পারি একটু কাছে নিন মাইকটা। একটি কথা বলেছেন আমাদের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী সিলেট 4 থেকে এনসিপি থেকে যিনি নির্বাচন করবেন। আমরা যখন 5 আগস্টের আন্দোলন, তখন কিন্তু ওনারা দেশে ছিলেন না। বাস্তবতা এখানে আমরা যারা আন্দোলন করেছি, জামাত, বিএনপি, ছাত্র শিবির, ছাত্রদল, সাধারণ ছাত্র, সাধারণ শ্রমিক, আমরা সবাই মাঠে ছিলাম। পাথরকুয়ারির বিষয় যেটা ডালাও ভাবে সবার উপর দিতেছেন, আমি নিজে আন্দোলন করেছি, আলিয়া মাদ্রাসার মাঠে ঘোষণা দিয়েছি পাথরকুয়ারি খুলে দেওয়ার জন্য। আমার পকেটে 32,000 টাকা খরচ হয়েছে। আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করেছি। বিএনপির কেন্দ্রীয় অফিসে গিয়েছি, চরমুদাইর কেন্দ্রীয় অফিসে গিয়েছি, জামাতের কেন্দ্রীয় অফিসে গিয়েছি পাথরকুয়ারিটা খুলে দেওয়ার জন্য। পরবর্তীতে উনার এলাকার যদি কোনো সিন্ডিকেট, কালোবাজারি যারা রাতে নিশীতে ব্যবসা করে, তারা যদি কারোর সাথে সম্পর্ক রেখে ব্যবসা করে, এটা ময়দানে এভাবে ডালাও ভাবে আসে নাই, আমাদের এই বিষয়ে জানা নেই। কিন্তু সরকারের ঊর্ধ্বতন যারা বর্তমানে দেশ পরিচালনা করতেছেন, আমরা বারবার আন্দোলন পরবর্তীতে করেছি, বক্তব্য দিয়েছি। ভারতের সাথে যাদের যুগ সাজস রয়েছে, তারা আবার এই পাথরকুয়ারি বন্ধ করেছে। বন্ধ করে এই সাদা পাথরের দুহাই দিয়ে মূলত এই কাজটা হয়েছে। না, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। সাদা পাথরের বন্ধর বিষয়ে পরিবেশবাদীরা সব থেকে বেশি সোচ্চার। তারা বলছেন সিলেটে ভূমিকম্প প্রবণ এলাকা, যে কোনো সময় যদি এরকম হোল হয়ে যায়, মাটির নিচের সংখ্যা অনেক বেড়ে যাবে। সিলেটে 2019 সালে 22টা বিল্ডিং তারা শনাক্ত করেছিল যে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ, সেই বিল্ডিং সেইভাবেই রয়েছে, মানে কোনো ধরনের কোনো চেঞ্জ নেই। আমি আসবো, এই প্রসঙ্গেই আসবো। আমি একটু দেখেন, আমি আপনাদের প্রতি সম্মান রেখেই বলতেছি, উনি যে আমাদেরকে লুটের সাথে সম্পর্কিত বলেছেন, আমি ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে বলতেছি, আমার দলের একজন লোক এখানে সম্পর্ক নাই। দ্বিতীয়ত যেটা বিএনপির যাদের নাম আসছে, কোয়েস নদী সাহেব, আরিফুল হক চৌধুরী সাহেব, তাদেরও সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ এখন পর্যন্ত কোনো মিডিয়া দিতে পারে। আচ্ছা, দুদকের রিপোর্ট, আর দুদকের যেটা পরিবেশবাদী আন্দোলনের কথা, যেটা এটা তো ভারতের মাধ্যমে পরিচালিত হচ্ছে বাস্তবতা যেটা। আচ্ছা, এই পরিবেশবাদী আন্দোলন যারা করে, যারা কথা বলে, জি জি কথা আছে, যেটি হলো যে আমি যেটা মনে করি যে ক্রাইমই, সে কি করলো না করলো সেটা আমরা বিচার্য বিষয় না। এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের দায়িত্ব হলো মানুষকে রক্ষা করা, দেশের সম্পদ রক্ষা করা। তো সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিবে। এখানে যে ইতিপূর্বে যে বিষয়গুলো, যে ট্যাগ দেওয়ার বিষয়গুলো, যে জামাত, শিবির, বিএনপি অথবা যে কোনো দলকে ট্যাগ দেওয়া, আসলে এটা ট্যাগের বিষয় না। এটা হচ্ছে যে ব্যক্তি এলাকা ভিত্তিক হতে পারে, সেটা এলাকার মানুষজন, সেটা তারা যদি অপরাধ করে থাকে সেটার বিচার করবে প্রশাসন, সেটার ব্যবস্থা নেবে। তাই বলে যে জামাত, শিবির অথবা এই যে বিএনপি লুটপাট করেছে, বিষয়টা কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, আমরা যদি প্রশাসনিকভাবে আমাদের অবস্থান রাখতে পারি,
এই অপরাধগুলো হবে না। শুধু এখানে এই এলাকার মানুষজন কোনো না কোনো রাজনীতির সাথে জড়িত, তার ব্যক্তিগত দায় কখনো দলের উপর আসতে পারে না। তাদের যদি কেউ অন্যায় করে থাকে সেই বিচারে যদি তারা দোষী হয়ে থাকে অবশ্যই তার বিচার হবে। আমরা বিএনপি হিসাবে ডিফেন্স করতে যাচ্ছি না যে অমুক বিএনপি করে বলে আপনি তাকে ছেড়ে দেন, অথবা বিএনপি করে বলে তাকে মানে দায় মুক্তি দেন, অথবা সে বিএনপি করে বলে তাকে অন্যায় থেকে আপনি রিলিজ করে দেন না। যদি অন্যায় যেই করুক না কেন, যে সে মানুষ হিসাবে অন্যায় করুক না কেন, তার বিচার হতে হবে। আমরা সেই জায়গায় একমত। কিন্তু এই যে ট্যাগ দেওয়ার বিষয়গুলো যে বিএনপি বা আরো কেউ করেছে, এটা আমি সমর্থন করি না। আচ্ছা, এইখানে প্রশ্ন হচ্ছে যে আগে যে প্রক্রিয়া এটা হতো প্রশাসনের সাথে যোগসাজশে, স্থানীয় প্রভাবশালী, সে ধরেন যেই দলের সাথেই সম্পৃক্ত হোক, তারা প্রশাসনের সাথে যোগসাজশে এবং প্রশাসন সে আগের মতোই বেপরোয়া চলছে এবং সেটা স্থানীয় যারা প্রভাবশালী তাদের যোগসাজশে চলছে বলে অভিযোগ, সেটাও কি অস্বীকার করার সুযোগ আছে? যোগসাজশ তো প্রশাসনের সঙ্গে থাকেই। এখন আপনি যে বলছেন এখন আওয়ামী লীগ, এখন কি আওয়ামী লীগের লোক নাই এলাকাতে? আছে, এটা আপনারা বলবেন। তাদেরও প্রভাব আছে, তাদেরকে তাদেরও কারা প্রভাব আছে, আশ্রয় দিয়েছে, লোকালি তারাও এখনো আছে, কারা বড় বড় প্রোটেকশন নেতারা দিচ্ছে পালিয়ে তাদের? গেছে, জি, তারাও এখানে আছে। অতীতেও যেভাবে ছিল হয়তো লোকালি তারা একসাথে মিলে এখনো আছে সেটা। তো শুধুমাত্র আওয়ামী লীগ চলে গেছে বলে আওয়ামী লীগ বাদ হয়ে গেছে, আওয়ামী লীগ নাই আর বিএনপি আর জামাত করছে, এটা আমি মনে করি না। আমি মনে করি এটা একটা মানে লোকাল বিষয় এবং লোকাল মানুষ এটার সাথে সম্পৃক্ত, এবং এর জন্য অবশ্যই প্রশাসনকে হার্ড লাইনে যেতে হবে। আচ্ছা। জি, আমি একটু অ্যাড করব যে আমাদের সিলেট চাই যে সমস্যাটা, মেন সমস্যাটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, এবং এটা নিয়ে আমরা পরে আসি। জি, আপনি ঠিক এই আছে। বিষয়ে তিনি যে বললেন যে ঢালাওভাবে বিএনপির বা জামাতের উপরে দোষ চাপিয়ে দেয়া, সেটা যে আপনি দিলেন, আপনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ কি আছে নাকি এমনি আপনি না, বললেন অপরাধী পত্রিকায়? যেই হোক, অপরাধী যে দলের হোক, আমাদের সবার উচিত অপরাধীকে অপরাধী বলা, এবং আমরা যদি অপরাধীকে অপরাধী না বলি এবং তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেই, এটা আপনার নিজের দলের জন্যই ক্ষতি হবে। কারণ আজকে 2025-এ এসে বাংলাদেশে মানুষজন সব বুঝে এবং না, কথাও বলে। সেটার জন্যই তিনি বললেন যে আপনার যেমন নিজের এখানে আসাও হচ্ছে এই আন্দোলনের পর, যখন একটা সরকার চলে গেল, একটা জায়গায় আসছে, তারপরে সেটাও কি অস্বীকার সুযোগ আছে? না, আমি তো এসেছি গত সপ্তাহে, বাট আমার দল বা আমার যে মানুষজন ছিল তারা তো কাজ করেছে। এখন দেখতে হবে, জুলাইতে তো আমি বসেছিলাম না। জুলাইতে আমার যে অ্যাক্টিভিটি ছিল টাইম স্কোয়ার থেকে শুরু করে সিলেট, নিউ ইয়র্কে, এবং আপনারা খুবই সারপ্রাইজ হবেন, নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা ছিল তারা কেউই জেলার পক্ষে দাঁড়ানোর মতো সাহস ছিল না, এবং সেই ক্ষেত্রে আমি ওয়ান অফ দেম, যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া সত্ত্বেও ইয়াংদের রিপ্রেজেন্ট করে আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। এবং বাঙালি কমিউনিটির ভিতরে আমাকে যখন এগিয়ে যাওয়া দেখেছে অনেকে, আমার পাশাপাশি আর অনেকেই এসেছে, এবং সেজন্যই দল আমাকে দেশে এনে নির্বাচন করার জন্য কথা বলছে। আমার অনলাইন অ্যাক্টিভিটি অনেক ছিল, যেহেতু আমি আইটিতে কাজ করি, আইটির অনেক কাজ আপনাকে দেখানো বা বোঝানো একটু কঠিন, আচ্ছা বাট অনেক অ্যাক্টিভিটি ছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ সিরাজুল ইসলাম। জি, ধন্যবাদ। আমি আসলে সুন্দর আলোচনা শুনছিলাম। আপনি যেটা সিলেটের ডেভেলপমেন্ট নিয়ে বলছিলেন, আসলে আমরা যেটা দেখছি যে যেমন ধরুন আমরা যদি সিলেট ঢাকা মহাসড়কের কথাটাই ধরি, 2018 সালে প্রকল্পটি পাস হয়েছে কিন্তু এখনো সেটি বাস্তবায়িত হয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের সিলেটের যে ওসমানী বিমানবন্দর যেটি আছে সেটা আন্তর্জাতিক হওয়ার বাংলাদেশের এর কথা। সাথে একটু যুক্ত করি, বাংলাদেশের আর কোনো জেলায় যেতে 18-19 ঘন্টা লাগে বলে মানুষ কথা আমার জানা নাই, এই সিলেটে আসতে এত সময় লাগে। তো এই যে এখানে যেমন জমি অধিগ্রহণ সহ অন্যান্য যে সমস্যাটা ছিল, এই সমস্যার কারণে সিলেটের লোকজন কিন্তু প্রচুর সমস্যা ফেস করছে।